দর্শক, আজকের ডায়ালগ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনার জন্য দুজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিকে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু। রাজু, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ। এবং আমার বায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী জনাব এনামুল হক। এনাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক প্রসঙ্গে কথা বলি, যেই প্রসঙ্গটি এই সময়কালে আলোচিত, গণমাধ্যমে আলোচিত, অন্য জায়গায় মানুষ কথা বলছে এমন বিষয় নিয়ে। আমরা প্রত্যেকেই ফেব্রুয়ারিতে ভাষার মাস নিয়ে আলাপ করেছি অন্য গণমাধ্যমে, কেউ কেউ আমরা লিখেছি কলাম বা অন্য কিছু। এখনও ফেব্রুয়ারি মাস চলছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি আমাদের এই দিবসকে, মাতৃভাষাকে প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। রাজু ভাই, আপনাকে দিয়ে শুরু করে, বিশেষ করে আপনি অন্য গণমাধ্যমে আমরা একসাথে কথা বলেছি অনেকবারই, যখনই কোনো বিশেষ দিবস আসে ওই দিবসটিকে ঘিরে আলাপ আলোচনা হয়, কিন্তু বাংলাদেশের একটা কালচার হচ্ছে, সংস্কৃতি হচ্ছে, বা আমাদের রীতি, যে আমরা কিছুদিন পরে সেটাকে ভুলে যাই, আবারও সেই দিবস আসলে আবার আলাপ করি, এভাবেই বছরের পর বছর চলে। এই মাতৃভাষার ক্ষেত্রে এটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলা ইংরেজিকে মিশিয়ে বলা সবসময় আমরা একটি প্রতিবাদ করি। গতকালকে একটি সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রী এটি উল্লেখ করেছেন, আমরা নিজেরাও সেটি জানি। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বা কিছু নিয়ে আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম যারা আমার মায়ের ভাষা কথা বলতে গিয়ে প্রাণ দিয়েছেন, রফিক জাব্বার বরকত থেকে শুরু করে, সেই শুরুটা হয়েছিল 48 সালে। প্রথমজন মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন আসেন, বলেছিলেন উর্দুই হবে একমাত্র ভাষা। সেদিন সবাই ভয়েস রেজ করেছিল নো নো। সেদিন বলেছিল আমাদের দাবি ছিল বাংলা আমাদের মাতৃভাষা হবে। সেই শুরু 52তে এসে একটি পর্যায়ে আসে। সেই 52 যারা প্রাণ দিলেন, রক্ত দিলেন, তাদেরই রক্তে রঞ্জিত। আমরা প্রথম স্বাধীনতা চাই না, আমরা স্বাধিকার চেয়েছিলাম। ভাষা থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতা, এই যে অর্জন। কিন্তু আজকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমরা ভাষা আমাদের বাংলা প্রধান ভাষা, অবশ্যই ইংরেজি থাকবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। কিন্তু লক্ষণীয়, গতকাল কিন্তু জাতিসংঘে বাংলা ভাষার উপরে অনুষ্ঠান হয়েছে এবং সেটা স্বীকৃতি আমরা পেয়েছি। এবং সব দেশেই, বিভিন্ন দেশেই আমাদের সেনাবাহিনী যারা এখন শান্তির জন্য দূত হয়ে আফ্রিকা রয়েছেন, সেখানে বিখ্যাত কোথাও বাংলা ভাষাকে তাদের মাতৃভাষাতে ইন্ট্রোডিউস করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী গতকাল খ্যাত সহকারে দুঃখ সহকারে বলেছেন, অনেকেই বাংলাকে এমনভাবে উচ্চারণ করেন না বাংলা না ইংরেজি। এবং বিশেষ করে দেখা যায় অনেক উপজেলা এলাকায় বাংলা ভালো বলতে পারেন, কিন্তু বাংলার সাথে নাকিভাবে যেভাবে উচ্চারণটা করেন তাতে আমরা একটু মর্মাহত হই, মানে নিজেদেরকে একটু স্মার্ট ভাবার জন্য। কিন্তু তাতে স্মার্ট হচ্ছে না, বরঞ্চ তারা, আমরাই বাইরে যখন চলে যায় সবাই একটু হাসে, সেইভাবে বলতে গেল কেন। পাশাপাশি ভাষার জন্য 71 সালের যুদ্ধের পর 72-73 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নিয়েছিলেন। স্বল্প পরিসর হলো 75-এর 15 আগস্টের প্রেক্ষাপটের কারণে সেটা সে রূপদান করতে পারেনি। তারপর অনেক পরিক্রমা। সর্বপ্রথম 1978 সালে জিয়াউর রহমান যখন ছিলেন, তখন বাংলা ভাষা পাঠ উদ্ধার করার জন্য, বাংলা ভাষা চালু করার জন্য প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বাংলা ভাষা চালু করার জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই ড্রাফটটা তৈরি হয়েছিল, সেই নির্দেশনা ছিল টোটালটাই ইংরেজি ছিল। তারপর এরশাদ আসলেন। এরশাদ এসে আজকে যে জাতীয় শহীদ মিনার, এই শহীদ মিনার সহ সাভারের স্মৃতিসৌধ, এইগুলো মিনারগুলোকে এরশাদ মনের প্রাণে মাধুরী মিশে এবং রাষ্ট্রীয়ভাবে যে আজকে যে রূপ, সেই রূপটা এরশাদ দিয়েছিলেন। এরশাদ পার্লামেন্টে আইন করেছিলেন অবশ্যই বাংলা ভাষা থাকবে, তার সাথে ইংরেজি উল্লেখ করতে হবে। যেমন এরশাদ আইন করেছিলেন বাংলাদেশ, ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যত সাইনবোর্ড থাকবে, সাইনবোর্ডে প্রথম লেখা থাকবে বাংলাভাবে থাকবে, এবং প্রয়োজন হলে ইংরেজি বিদেশিদের বোঝার জন্য অবশ্যই সেখানে ইংরেজি উল্লেখ করতে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমরা যদি আজকে মতিঝিল যাই, আমরা যদি গুলশান যাই, বিভিন্ন নিউজ সাইন দেখি, আমরা দেখব সেখানে ইংরেজি একাকার। আর বিশেষ করে লক্ষণীয় হচ্ছে, আমরা না পারি ইংরেজির পুরো বলতে, না পারি বাংলাটাও ঠিকভাবে বলতে। কোনো ছোট দোকানের পাশে ইন্টারন্যাশনাল শব্দ দিয়ে রাখা হয়, ইন্টারন্যাশনাল। আজকে কথা হচ্ছে, বাংলা ভাষার সাথে আমার যেমন এখানের হৃদয়স্পন্দন রয়েছে, বাংলা ভাষার সাথে যেমন স্বাধীনতা রয়েছে, মুক্তিযুদ্ধের কথা রয়েছে,
কিন্তু আসলে কি আমরা মুক্তিযুদ্ধের শপথকে বাস্তবায়ন করতে পেরেছি? আমরা স্বাধীনতা চেয়েছিলাম, যে 4টি মূল স্তম্ভ দেশ দাঁড়িয়েছিল, আজকে আমরা সেখানে আছি। আজকে বাংলাদেশের 5% লোক বড় হয়েছে। সেদিন আমরা সংগ্রাম করেছিলাম, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত জনতা মাওলানা আব্দুল খান ভাসানী সহ যারা যারা ছিলেন, তাদের নেতৃত্বে আমরা সেদিন সংগ্রাম ছিল। সেদিন যে কথা ছিল, আজকে আমরা সেই জায়গা আছি, কতটা বাস্তবায়ন করতে পেরেছি আমরা। এই জায়গাতে আমি একটু রাজু ভাই আপনাকে অন্য আমাদের আরেকজন অতিথিকে নিয়ে আসি, নিশ্চয়ই আলাপ করবো আরো। অ্যাডভোকেট এনাম, আপনি খেয়াল করেছেন যে আমরা যে প্রসঙ্গে কথা বলছি, আপনিও এই কনটেক্সটে কাজ করেন, বিভিন্ন আলোচনায় আপনিও যান, তো ভাষার মাসে এটি অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা। জি, ধন্যবাদ। যে বিষয়টা বলছিলেন অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আসলে বিশেষ করে আমি যেহেতু ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করি, ইয়াং জেনারেশন হিসেবে, তো ইয়াং জেনারেশনে যে বিষয়টা আসে, যেমন আমি এখন বললাম ইয়াং জেনারেশন, এই বিষয়গুলো কথা বলতে গেলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অভ্যস্তর একটা ব্যাপার চলে আসে। আবার কিছু হচ্ছে যে বিষয়টা আমরা বলছিলাম যে স্মার্টনেস দেখানোর জন্য। তা আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ভাষা, একমাত্র পৃথিবীতে একটা আমরা জাতি, বাঙালি জাতি, যারা কিনা ভাষার জন্য আন্দোলন করে ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই সূত্র আমি যদি 1947 সাল থেকে ধরি, প্রথমে 47 সাল দ্বিজাতি তথ্যের উপর, মুসলিম হিন্দুর উপর ভিত্তি করে 2 ভাগ হয়েছিল। সেখান থেকেই কিন্তু এই দেখেন, ধর্মকে বেস করে, পরবর্তীতে ভাষাকে বেস করে, পরবর্তীতে হচ্ছে অনুভূতিকে বেস করে। এই বিষয়গুলো হচ্ছে আমরা বুঝতে হবে যে আমাদের অনুভূতিটা কোথায় কাজ করে। একটা দেশের সংস্কৃতি, একটা দেশের ভাষা, একটা দেশের অনুভূতি, একটা জাতির অনুভূতি, এগুলোকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি, আমরা ভাষার অনুভূতিকে কাজে লাগিয়ে একটি স্বতন্ত্র ভাষা পেয়েছি, বাংলা ভাষা। আমাদের এই রক্তাক্ত আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা যখন আমাদের বাঙালি অনুভূতি, বাঙালিত্ব বোধকে আমরা ধারণ করেছি, তখন আমরা সেই বাঙালিয়ানা বোধকে কাজে লাগিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তো আমার যেই বক্তব্য, যে বিষয়টা আসছে, যে আমরা যারা রফিক, বরকত, শফিক যারা রক্ত দিয়েছেন, যাদের তাজা রক্তে আমরা এই স্বাধীন আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় বা রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি, এই ভাষাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, এটা আমাদের হচ্ছে সকলের সচেতন থাকতে হবে। আমি শুধু একটা বিষয় এখানে বলি, হ্যাঁ, আমি ইংলিশ ব্যবহার করব, ইংরেজিতে কথা বলবো, কোনো বাধা নেই। আমি বিদেশে বিভিন্ন জায়গায়, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে গিয়েছেন, তাতে ওনার মর্যাদা বা স্মার্টনেস কোনো অংশেই কমে নেই, বরং আরও বেশি বেড়েছে। উনি সমাদৃত হয়েছেন সারা বিশ্ব জুড়ে। আমাদের প্রত্যেকের উচিত, যখন আমরা কোনো বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাব, সেখানে অবশ্যই আপনি ইংরেজিতে আপনার বক্তব্য উপস্থাপন করবেন, কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে আপনার দেশকে, আপনার ভাষাকে, আপনার কালচারকে, যে আমি এই দেশ থেকে, এই ভাষাভাষী একজন মানুষ, আমার সংস্কৃতি এই, আমার আদর্শ এই, আমার ভাষা এই বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করতে পারি, আমরা প্রত্যেকে যখন আমরা বিদেশে যাই, প্রত্যেকে এক একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ডেলিগেটস হিসেবে যাই। তো সুতরাং আমাদের ভূমিকাটা অতটুকু থাকা উচিত বলে আমি মনে করি। আর যারা আমাদের ভাষার প্রেক্ষাপট, আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটটা যদি একটু বলি, সেখানে প্রথমে আপনার 1999 সালে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি এই বিষয়ে অনেক বেশি সোচ্চার, বাংলা ভাষা, বাঙালিয়ানা, জাতীয়তাবোধ, এই সব কিছু বিষয়, এই বিষয়গুলো উনি মনে প্রাণে ধারণ করেন এবং চেষ্টা করেন জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যেন বিষয়গুলো স্বীকৃতি লাভ করে। এবং সেই প্রেক্ষাপটে একটা পরিক্রমায় এসে 1999 সালের 17 নভেম্বর, যখন এই জাতীয় আমাদের বাংলা রাষ্ট্রভাষা বাংলাটাকে আমরা শুধু 21শে ফেব্রুয়ারি পালন করি বাংলাদেশে, সেটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য একটা প্রস্তাব উপস্থাপন করা হয় জাতিসংঘে। তখন সেখান থেকে যে বিষয়টা আসে, জাতিসংঘের অধিবেশনে 157তম অধিবেশনে বিষয়টা উপস্থাপন করা হয়। তখন সেখানে তার জাতিসংঘের মহাসচিব দেখিয়েছেন ব্যাপারটা, যে এটা যদি সারা ওয়ার্ল্ডে পালন করতে হয়, তাহলে বিশাল একটা অঙ্কের খরচ হবে, মোটা অঙ্কের একটা টাকা তাদের ব্যয় হবে। কিন্তু তখন শিক্ষা সচিব বা শিক্ষামন্ত্রী সম্ভবত SK সাদেক ছিলেন সম্ভবত। তো এখন যে বিষয়টা আসছিলেন, যে সব দেশের সমর্থন ছাড়া ইউনেস্কোতে, জাতিসংঘের ইউনেস্কোতে এটা আমরা স্বীকৃতি পেতে পারি না। তখন কি করলেন, এখন আমরা যেই ভাষা, যাদের সাথে যুদ্ধ করে আমাদের মাতৃভাষাকে, বাংলা ভাষা স্বীকৃতি আমরা আদায় করতে হয়েছে, তারা ছিল পাকিস্তান। তো পাকিস্তান যুদ্ধের একটা রাষ্ট্র, তাদের সমর্থন আমাদের দরকার। এই বিষয়টা একটা বিশাল বাধা হিসেবে তখন কাজ করেছে, যে পাকিস্তান এখানে সমর্থন করবে কিনা। কিন্তু পাকিস্তান তখনকার তৎকালীন সময় পাকিস্তানের সেনা শাসক ছিলেন, স্বভাবত কারণেই তারা
ওই পররাষ্ট্রমন্ত্রী এই অধিবেশনে আসেননি, না আসে কি করেন, উনি সেক্রেটারিকে পাঠালেন, পররাষ্ট্র সচিবকে পাঠালেন। এখন আমরা সৌভাগ্যভাবে বলতে পারি সেই সচিব ছিলেন হচ্ছে এস কে সাদেক সাহেবের একসময়ের জুনিয়র অফিসার। সেই হিসাবে বিষয়টা আরো স্মুথলি প্রগ্রেস হয়, আরো খুব সহজভাবে আমরা এই আমাদের সফলতার দিকে আমরা যেতে পারি। এই যে আমরা একটা ঐতিহাসিক কনটেক্সট শুনলাম, এই ক্ষেত্রে রাজু ভাই আমি যদি বিশেষ করে বিরতিতে যাব তার আগে একটু কিছুটা আলাপ করে নিই। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ, যে আমি সচেতনতা, যেটা ভাইও বললেন যে আমরা বাংলা ইংরেজিকে মিশিয়ে বলবো না, আমার যেখানে পেশাগত জায়গা থাকে আপনার যেখানে থাকে সেটা আমরা। আরেকটা যেটা আছে যে রাষ্ট্রীয় উদ্যোগ, ধরা যাক আমাদের দেশের গণমাধ্যমগুলো, আপনি যদি বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখেন যে বাংলা ইংরেজির পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক টেলিভিশন চ্যানেল আমাদের দেশে চলে, সেগুলিও কি একটা সোর্স কিনা, যে সেখান থেকেও আমাদের শিশুরা ছেলেমেয়েরা অনেক কিছু শেখে, সেই ছেলেমেয়েগুলি কতটা বাংলা ইংরেজি ভালো করে শিখে তৃতীয় একটা ভাষা শিখছে। ভাষাকে ব্যারিয়ার দিয়ে আটকানো যায় না, ভাষা কোনো এক গণ্ডিতে থাকে না। ভাষা, এই যে বাংলা ভাষার মধ্যে চেয়ার কেদারা এরকম অনেকগুলো আছে যেগুলো এসেই বাংলা ভাষা সমৃদ্ধ লাভ করেছে। বাংলা তো হটকাশি সংস্কৃতি পালি মিলিয়ে কিন্তু তার পাশে বাংলা ভাষা এসেছে। তো আমাদের কথা হচ্ছে ভাষা যখন কোনো ব্যারিয়ার মানে না, যেমন আমরা বাংলা বলি, পশ্চিমবঙ্গ বাংলা বলে, আসাম বাংলা বলে, একশো আমাদের কথা ছিল পুরো আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ সব নিয়েই বাংলা আমাদের হবে। সেদিন দ্বিজাতি তত্ত্বের যে বিস্তৃতি ছিল সেদিকে আমি যাব না, অনেক ব্যাপকতা এসে যাবে। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো বাংলা ভাষাকে সুন্দর শুদ্ধ করে শেখানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে পারছে কিনা? সেক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে কেউ কেউ, আর কেউ কেউ আবার বিশেষ করে যে এখানে আমাদের বাহিরের চ্যানেল অবশ্যই থাকবে, জানার দরকার আছে, ইংলিশ চ্যানেল থাকবে, পাশাপাশি থাকবে, এদের থাকবেই, এদের মধ্যেই আমাদের সুরক্ষিত বজায় রাখতে হবে। এর দায়িত্বটা মূলত পালন করবে শিক্ষকরা। না, কিন্তু আমি একটু স্পেসিফিক বলি যে আপনি যদি বিভিন্ন এফএম রেডিও চ্যানেল ছাড়েন গাড়িতে, আপনি দেখবেন যে আরজেরা যে ভাষায় কথা বলছে এটি কি আমাদের দেশের প্রকৃত বাংলায় কথা বলা কিনা। যে বিষয়টা আছে, আমরা একটু অবাক হই যখন আরজে বিভিন্নভাবে কথা বলে, এবং এফএম রেডিওগুলো এদের পারমিশন তো সরকার দিয়েছে, সরকারের অনেক দায়বদ্ধ রয়েছে। আবার পাশাপাশি যেমন ভাষা আমাদের এখানে চলিত দুইটা, সাধু এবং চলতি ভাষা, যেটা আমরা লিখে আমরা প্রয়োগ করে থাকি। কিন্তু আবার বিভিন্ন টিভিগুলিতে আঞ্চলিক ভাষা অবশ্যই গুরুত্ব থাকবে, কিন্তু এত বেশি আঞ্চলিক ভাষার নাটক আমরা দেখে থাকি, সেখানে এই আঞ্চলিক ভাষা নিয়ে, কারণ সবাই তো আর ওই অঞ্চলের লোক না, এটা নিয়ে সব হাসাহাসি করে। তার মানে আমাদের যারা সন্তানরা আছে, আমাদের সন্তানরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তারা তখন হাসে, এটা ভাষাটা কেমন হলো। তার মানে ওদের মাঝে একটা খ্যাতি সেটা ঠিক মতো নিতে পারছে না। আর পাশাপাশি আমাদের সেই ইন্ডিয়ার চ্যানেল, পাকিস্তান অবশ্যই থাকবে, এদেরকে অবশ্যই স্বাগত জানাবো, থাকবো না কেন। ভাষার যখন কোনো ব্যারিয়ার নেই, একটা বর্ডার মানে না, এবং আবহাওয়ার বাতাসের মধ্যে প্রভাব, সংস্কৃতিও তেমন, যে আমি উল্লেখ করলাম কিছু শব্দ, কেদারা, চেয়ার, এরকম অনেক কিছু রয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা এগুলো আমরা অ্যাবজর্ব করে ফেলেছি। এটা হবেই। শুধু ইংরেজির পুরোপুরি ইংরেজি না, এটা স্প্যানিশ থেকে এসেছে, সেটা একটা মিশ্র অবস্থা এসেছে। কিন্তু কথা হচ্ছে আমি আর ভাষাটায় কতটুকু ভাবে শ্রদ্ধা করতে পারছি, সেটা দেখার ব্যাপার। পাশাপাশি যেমন শিক্ষাক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের ছেলেরা ইংলিশের সাহায্য নেবেন, কিন্তু মেডিকেল এই যে বেশি দেখা যায়, আমরা যখন ডাক্তার কাছে যাই তারা স্পেসিফিকেশন লেখে, এত হুড়াহুড়ি করে লেখে, সেই আমরা চেম্বার যখন যাই, মেডিসিন সেন্টার যখন যাই, তখন তার ঠিক মতো বুঝতে পারেন, দেখা যায় উল্টো ওষুধ দিয়ে ফেলে। তাহলে এত হুড়াহুড়ি করে দরকারটা কি? সুন্দর ইংরেজিতে লিখতে হবে এমন কথা, বাংলা লিখতে হবে, ইংলিশে লেখেন সমস্যা নাই, সেটা অবশ্যই সুন্দর করতে হবে। পাশাপাশি যে কোর্টে অ্যাডভোকেট সাহেব রয়েছেন, কোর্টের ভাষা, সেখানে প্রধানমন্ত্রী বারো চাপ দিচ্ছে হচ্ছে ইংলিশ অবশ্যই থাকবে, ইংলিশকে অবশ্যই কোনো সুযোগ নেই, কিন্তু পাশাপাশি এই ভাষা, আমার যে ভাষা রক্ত দিলাম, প্রাণ দিলাম, দেশ স্বাধীন করলাম, আমরা কতটুকু অর্জন করতে পারছি। পাশাপাশি একটা বলতে চাই, সেই যুদ্ধটা শুধু কেবল ভাষার জন্য ছিল না, স্বাধিকার শান্তির ছিল না, পাশাপাশি অর্থের মুক্তির জন্য ছিল। সেদিন আমরা 22 পরিবারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মাওলানা ভাসানী সহ সবাই আন্দোলন করেছিলেন, সব নেতা করেছিলেন। কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে 22,000 নয় 25,000 পরিবার জন্ম নিয়েছে, যাদের সংখ্যা, টাকার মালিক তারা হাজার লক্ষ। আমি একটু অবশ্যই এই ভাষার জায়গাটাতে আবার যদি ফিরে আসি, বিশেষ করে এনাম ভাই আপনি খেয়াল করেছেন যে এই প্রসঙ্গে উনি কতগুলো পেশার উল্লেখ করেছেন, যে গণমাধ্যম, আইন,
চিকিৎসা Medical. ক্ষেত্র, তারা কতটা কাজ করতে পারে, এই বিষয়টা আমরা একটা বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুনবো। এবং দর্শক যারা আমাদের সাথে আছেন, আশা করি ডায়ালগ অনুষ্ঠানের সাথেই থাকবেন। সময়ের পালাবদলে বদলে গেছে সঞ্চয় ও বিনিয়োগের ধারা। উন্নয়নে এসেছে গতি, বেড়েছে মাথাপিছু আয়। সময়ের প্রয়োজন এখন উপার্জিত অর্থের নিরাপত্তা ও মুনাফা। কিন্তু বিনিয়োগকৃত অর্থ হালালভাবে সঞ্চিত হচ্ছে তো? প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংকে রয়েছে ইসলামী ব্যাংকিং সেবা, যা পরিচালিত হয় বিজ্ঞ আলেমগণের সমন্বয়ে শরিয়া সুপারভাইজারি কমিটির নির্দেশনায়। সারা দেশে ১৩৫টিরও অধিক শাখা, ২টি সাবসিডিয়ারি ও এজেন্ট ব্যাংকিং সহ বিশ্বব্যাপী ৮টি এক্সচেঞ্জ হাউস নিয়ে প্রতিনিয়ত মিটিয়ে চলেছে মানুষের ব্যাংকিং চাহিদা। এই ব্যাংকে আল ওয়াদিয়া ও মুদারাবা পদ্ধতিতে ডিপোজিট গ্রহণ করা হয় এবং বাই মজ্জল, বাই মুরাবাহা, HPSM ইত্যাদি পদ্ধতিতে সকল ধরনের বিনিয়োগ সুবিধা দেওয়া হয়। রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধা। ইসলামিক ব্যাংকিং সেবায় নিরাপদে থাকুক আপনার উপার্জিত অর্থ। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। অল ফর বিউটি নিয়ে এলো অ্যালোভেরা ফোম ক্লিনজিং ফেস ওয়াশ। শুষ্ক ত্বককে করে সজীব, ত্বকের বলিরেখা ও ব্রণ দূর করে, ত্বকের কাটা ছেঁড়া ও ক্ষত দূর করে ত্বককে করে উজ্জ্বল। গ্রিন টি ফোম ক্লিনজিং ফেস ওয়াশ ত্বকের সজীবতা বজায় রাখে, ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে রাখে সতেজ ও উজ্জ্বল। রেড জিনসেন ফোম ক্লিনজিং ফেস ওয়াশ স্ট্রেচ মার্ক দূর করে, মুখের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। স্নেইল ফোম ক্লিনজিং ফেস ওয়াশ ত্বকের ফাইন লাইন দূর করে, ত্বকের ব্রণের দাগ দূর করে ত্বককে করে কোমল ও মসৃণ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট এনামুল হক এবং প্রফেসর ইকবাল হোসেন রাজু। আমরা যে আলাপটি করছিলাম বিরতির আগে, বিভিন্ন পেশাজীবী যারা, তারা কিভাবে তাদের কর্মক্ষেত্রে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমি বলি, এখানে যে কোনো বিষয়ে গণমাধ্যমের যে একটা প্রভাব, এটা অনেক বেশি। গণমাধ্যম বিষয়গুলো মানুষ খুব বেশি সহজে গ্রহণ করে। আপনার সেগুলো যদি আমি নাটক, গান বা সংবাদ যাই কিছু হোক না কেন, মানুষকে খুব বেশি টানে। সুতরাং গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা এখানে আছে। আর পেশাজীবী যারা আমরা আছি, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যে পেশায় আছি না কেন, সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি একটু এখানে বলতে চাই, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেশ কয়েকটা বেঞ্চ এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা রায়ও আছে, জাজমেন্ট দিয়েছেন, রুল দিয়েছেন যে আপনার ইভেন মেডিকেল পর্যন্ত যে ডক্টর যে তার প্রেসক্রাইব করবে সেখানে ওটা বাংলায় লিখতে হবে, অথবা সুস্পষ্ট করে লিখতে হবে। এটা ডাইরেকশন আছে, সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে, যাতে রোগী কিংবা চিকিৎসক সবাই যেন বুঝতে পারে বিষয়গুলো। ইভেন পরবর্তীতে প্রতিটা ওষুধের, যেমন একটা ক্যাপসুলে যদি 10টা ট্যাবলেট থাকে একটা পাতায়, প্রতিটা ট্যাবলেটের পিছনে বাংলায় মূল্য লেখা থাকতে হবে, এমন ধরনের ডাইরেকশনও আছে। আর আমরা ইভেন আমাদের কয়েকটা জাজমেন্ট হয়েছে, হাইকোর্টে কয়েকটা জাজমেন্ট হয়েছে বাংলায়, তো এটা আমি বলতে পারি একটা শুভ সূচনা। আমরা আইনজীবীরা কিংবা আমাদের জুডিশিয়ারি ডিপার্টমেন্ট যদি আমি বলি, যে আমাদের বিচার বিভাগ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, আমরা শুরু করে দিয়েছি, আমরা বাংলায় জাজমেন্ট পেয়েছি, এবং অন্যান্য জায়গায় যেন বাংলার ব্যবহার করা হয় সেই ধরনের একটা নির্দেশনা বিজ্ঞ আদালত দিয়েছেন। আমরা সেগুলো যদি ফলো করি, তাহলে আমরা পেশাজীবীরাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, যে আমরা সর্বত্র সঠিকভাবে যেন বাংলা ভাষাটা প্রয়োগ করতে পারি, যে সকলের বোধগম্য হয়, সকলে যেন উপকৃত হয়। আমি জাজমেন্ট দিলাম, আমি প্রেসক্রাইব করলাম, আমি একটা অনুষ্ঠান করলাম টিভিতে কিংবা রেডিওতে, এটার অর্ধেক কেউ বুঝলো, অর্ধেক কেউ বুঝলো না, তাহলে এটার যেই প্রয়াস, সেই প্রয়াসটা কিন্তু বাস্তবায়ন হলো না। তার মানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাটা আমরা কিন্তু ব্যক্তিগত, সামাজিক, আমাদের পেশাগত জীবনে আগে দেখাতে পারি, রাইট। তারপরে আমরা রাষ্ট্রের কথা চিন্তা করতে পারি, তারা কতটা দায়বদ্ধ বা তারা কি করতে পারে। আপনি কি আরো কিছু বলছেন? আমি একটু বলতে চাচ্ছি এখানে, যে বিষয়টা যে আমি যেটা তখন প্রথমে শুরু করেছিলাম, যে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা, তখন এখানে দুইটা ব্যক্তির নাম একটু বলতে হয় কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যারাও এখানে আমাদের 99 সালে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকার ছিলেন, ওই সরকারের যেমন রয়েছেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি সরাসরি তখন কোনো প্রসিডিউর ছাড়া সরাসরি সেটা ইউনেস্কো জাতিসংঘে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন,
জাতিসংঘের যে তৎকালীন যে মহাসচিব ছিলেন মিস্টার কোফি আনান, উনি অনেক বেশি এখানে সাপোর্টিভ ছিলেন এবং পজিটিভ ছিলেন। এবং কানাডা প্রবাসী যারা বহু ভাষাভাষী একটা সংগঠন ছিল কানাডাতে, তখন ওরাই হচ্ছে প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন যে এটা এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তারা সেখানে প্রস্তাব করে, সেই প্রস্তাবটা সমস্ত প্রসিডিউর মেনটেন করে এটা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে আসে। এখান থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এটা ওখানে পৌঁছানো হয়। তারপরে সর্বশেষ আমরা 29শে মার্চ এটা কোফি আনান তৎকালীন যে মহাসচিব ছিলেন, কোফি আনান এটা সাপোর্ট করার পরবর্তীতে আমরা এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে 188টা দেশে বর্তমানে এটা পালন করছে। এটা বাঙালির জন্য, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে, বাংলা ভাষাভাষী হিসেবে আমাদের সকলের জন্য বিশাল এক গর্বের বিষয় যে বাংলা ভাষা মাতৃভাষার যে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে 188টা দেশে বর্তমানে পালিত হচ্ছে। যে দিবসটা পালন হচ্ছে তার পিছনে হচ্ছে বাংলা ভাষার আত্মত্যাগ। আমরা যেহেতু যে আলোচনা চলছে রাজু ভাই, আমি যদি আরেকটা ক্ষেত্র যোগ করি, আপনি নিজে রাজনীতির মাঠের মানুষ, আমরা কতগুলি প্রফেশনের কথা উল্লেখ করলাম, রাজনীতিবিদরা কতটা সচেতন থাকে ভাষার সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে? রাজনীতিবিদদের হাতে তো রাজনীতি বর্তমানে অনেকটা নেই, তারা চলে গেছে ব্যবসার হাতে চলে গিয়েছে। আজকে এই যে বেনিয়ারা যখন যেখানে যায়, তাই না, সেখানে বিতর্ক তৈরি করে এবং সেখানে তার স্বেচ্ছাচারিতা তৈরি করে, যেই কারণে মনে হচ্ছে পার্লামেন্টে আজকে 88% লোক হচ্ছে, 82 থেকে 86% হচ্ছে ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা সব জায়গায় লগ্নি করতে চায়, তারা রাষ্ট্রের কি লাভ ক্ষতি সেটা দেখতে চায় না। যেমন পাশাপাশি একটি উল্লেখ করতে চাই, এরশাদ ক্ষমতা আসার পর জনপ্রতিনিধিদের শাসন এলাকায় বিরাজ করার জন্য তখন এরশাদের পূর্বে বঙ্গবন্ধু আইয়ুব খান থেকে শুরু করে বঙ্গবন্ধু পিরিয়ড এবং জিআর পিরিয়ড পর্যন্ত ছিল 3জন অফিসারদের একটা থানা পর্যায়ে, একজন ওসি ছিলেন সবাই চিনতেন, আরেকজন সিইউ ড্যাপ ছিলেন, আর 4-5জন থানা কৃষি অফিসার সিকিউরিটি ছিলেন, মূলত 3জন অফিসার ছিলেন। কিন্তু এই 3জনের শাসন চলছে সেখানে, সেইটাকে জনকেন্দ্রিক করার জন্য এরশাদ উপজেলা চালু করেছিলেন এবং এরশাদ উপজেলার কোর্ট নিয়ে মুন্সিফ কোর্ট নিয়ে গিয়েছিলেন, যেটা হয়তো তখন ছিল, এখন সেটা নাই। মানুষের সেবা দঞ্জ করেছিলেন। কিন্তু আজকে সারা বাংলাদেশে যেভাবে উপজেলাতে যারা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কারণ করার জন্য সরকার থেকে 20 থেকে 22 জন কর্মকর্তা রয়ে গিয়েছে, সেখানে এমপিদেরকে তো সেখানে পৃষ্ঠপোষক হওয়ার ব্যাটব্যাথন কোনো দরকার নেই। এই যে এমপিরা সেখানে গিয়েছেন, তারা ওই আগের মতো জমিদারি কায়েম করছেন। সুতরাং এদের থেকে পার্লামেন্টে যারা থাকবেন আইন তৈরি করবেন, যদি আইন তৈরি করেন, অনেক সংসদ সদস্য স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সব হচ্ছেন, যদি পার্লামেন্টে যারা যাবেন শুধু আইনই তৈরি করবেন দেশকে সেবা দেওয়ার জন্য, কোনভাবে চললে ভালো হবে, তার স্থানীয় পর্যায়ে যাবার কথা না। দেখেন যখন পার্লামেন্ট সেশন চলো তখন দেখবেন সেখানে যে কোরাম তৈরি হওয়ার জন্য সেই সাহেবরা নাই। কারণ কি, তারা ব্যস্ত ব্যবসা নিয়ে। কারণ সে যখন নমিনেশন নেয়, সে টাকা দিয়ে কিনে নিতে হয়, কোনো দল কথা বলে, সব দলের মধ্যে বাণিজ্যিকরণটা হচ্ছে। আবার যখন পার্লামেন্টে আসার পর সে মনে করছে আমি বিনিয়োগ করলাম, টাকা তুলতো, সুতরাং ব্যবসাটা সেখানে তদারকি করতে হবে। এই কারণে সে পার্লামেন্ট থাকে না। আগে দেখেন এই যে ভাষা আন্দোলনে 52 সালে যারা এই জগন্নাথ হল পার্লামেন্ট ছিল আমাদের, সেই যারা নেমে এসেছে, সমস্ত পার্লামেন্টে এসেছে, তারা কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার। সেখানে ব্যবসায়ী খবর যেন পাবেন না, ব্যবসায়ী অবশ্যই থাকবে, কিন্তু বেশি ছিল না। তারাই সরাসরি শহীদ মিনার ঢাকা মেডিকেল এসেছিল, যেটা আজকে ড্যাং মেডিকেল, সেটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা সেদিন আমাদের ভাষার ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করেছে এবং সেই তাদের পক্ষে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল। শুধু রফিক জাব্বাররা দেয়নি, তারাও এসেছিল। কিন্তু আজকে পার্লামেন্টেই সেশন হয় না। সুতরাং বলতে চাই, এই পার্লামেন্টের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদ ধাত যেতে হবে, যারা ব্যবসা করবে। ইভেন আপনি যখন পার্লামেন্টের কথা তুললেন, এখানে কিন্তু আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির সার্ভেতে দেখেছি, জরিপে, যে কত পরিমাণ আমাদের ট্যাক্সের পয়সা খরচ হয় প্রতি মিনিটে। তো সেইটা যদি কার্যকর না হয়, তাহলে তো এটি জনগণের একটা সব অধ্যাদেশ দেওয়া হয় এবং জনগণের পক্ষে কোন কথা কয়টা আলোচনা হয়। ঠিক এই ক্ষেত্রে অ্যাডভোকেট এনাম, আপনার অবজারভেশন আছে যে রাজনীতিবিদ পার্লামেন্ট নিয়ে যে এক ধরনের অ্যানালিসিস ওনার? রাইট, হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমি ইয়াং জেনারেশন বা আমরা যে যুব সম্প্রদায় যারা আছি, সেই প্রেক্ষিতে যুব প্রতিনিধি হিসেবে বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি।
আমরা এখন দেখতে চাই যে আপনার যেই এলাকায় একজন, আমি মন্ত্রী বাদ দিলাম, শুধু সংসদ সদস্য পর্যন্ত যদি আমি কথা বলি, একজন সংসদ সদস্যর উচিত কি ওই এলাকায় ওনার যে নির্বাচনী এলাকা, সে এলাকায় শুধুমাত্র আমি একটা যদি বলি যে শুধুমাত্র আইনের শাসন, শুধু সেইটাই কিন্তু সম্ভব না। আইনের শাসনের কিছু সামগ্রিক নিয়ামক রয়েছে, সেই নিয়ামকগুলো যদি নিশ্চিত করতে পারে তাইলেই তো আইনের শাসন সেখানে সুপ্রতিষ্ঠিত হবে। এবং তার পাশাপাশি পরিবেশ রয়েছে, স্থানীয় সরকার প্রতিনিধি যে কাজ করার কথা সেটি তো সংসদ সদস্য করবে। স্থানীয় সরকারের জন্য তো উপজেলা চেয়ারম্যান রয়েছে, উপজেলা চেয়ারম্যান দেখবে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, প্রতিটা দাগ কিন্তু রয়েছে। আমি এখন এমপি হই, আগে বলি, আমি যখন এমপি হই তখন বলি পার্লামেন্টে যাবো, পার্লামেন্ট আইন তৈরি করবো। এমপির কাম আইন তৈরি করা, এমপির কাজ না রাস্তাঘাট দেখা, টিয়ার কাবিখা। আমি ওইটা বলছি না, আমি বলছি শুধু যে এগুলো তদারকি কিংবা উনি দায়িত্ব নিয়ে করবে সেটা না। তদারকি অর্থাৎ যদি টেন্ডার বলেন যে ওখানে গম বরাদ্দ হবে, কাজের বিনিময়ে খাদ্য বরাদ্দ হবে, এটা তো কাজ করবে হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, চেয়ারম্যান কিংবা মেম্বার। কিন্তু উনি যে যিনি পার্লামেন্ট মেম্বার রয়েছেন, সংসদ সদস্য আছেন, এই কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না, ওনার একটা উন্নয়নগুলো যে ইমপ্লিমেন্টেশন করার কথা সেগুলো হচ্ছে কি, উনি যে সংসদ থেকে পাশ করায় নিয়ে যাচ্ছে কাজগুলো, সেই কাজগুলো সেখানে ঠিকমতো হচ্ছে কিনা এগুলো কে দেখবেন? এগুলো তো ওনার টোটালটাই ওনার দেখার দায়িত্ব, যেহেতু ওনার নির্বাচনী এলাকার ভিতরে। উনি যদি সঠিকভাবে মনিটরিং করেন তাহলেই কেবল চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা এগুলো সব বাস্তবায়নটা সঠিকভাবে করতে পারবেন। উনি তদারকি করবেন কিন্তু উনি উনি নামবেন। এই ক্ষেত্রে বলতে চাই এমপি সাহেবদেরকে যখন ভোট দেওয়া হয় তখন বলা হয় উনি পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবে, উনি জনপ্রতিনিধি, নীতি সংস্কার, কিন্তু তাকে বলা হয় না রাস্তাঘাট এসব করার জন্য। তুমি শুধু এমপি সাহেবদের কাজটা কি? অবশ্যই তদারকি করবেন। তারা কিন্তু বড় বড় ফাইল নিয়ে দৌড়ি করেন, মেগা প্রজেক্ট নিয়ে দৌড়ি করেন, এই কাজ তো তাদের না, প্রশ্নই আসে না। আমি সেটা বলি, পার্লামেন্টে যান না, আমি শুধু এলাকার উনি ওনার অবজারভেশন সেটা বলতেছে। তারা সেখানে পার্লামেন্ট বসেন না, দেখা যায় পার্লামেন্ট না বসে সে বদুর সচিব সময় কাটাচ্ছে, কারণ সচিব দরবারে। কথা হচ্ছে গভর্নমেন্টের একটা সেট আপ তো রয়েছে, আমার চৌকিদার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, তার উপরে ইউনো রয়েছে, ডিসি, তাদের কাজ আমাদেরকে সেই এলাকাটা তত্ত্বাবধান করা। আমরা একটু শেষের দিকে যেহেতু আলোচনাটা একটু র্যাপ আপ করে আনতে চাই, বিশেষ করে আজকে আমরা যদিও ভাষার মাসে সামগ্রিক অনেকগুলি প্রসঙ্গে কথা বলেছি, তার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছিল যে বিভিন্ন পেশাজীবী যারা আমরা কিভাবে ভাষার মর্যাদা রক্ষা করতে পারি, তার সাথে অন্য প্রাসঙ্গিক আলোচনাগুলি ছিল। আমরা শেষে এসে অ্যাডভোকেট এনাম, আপনার যদি কোনো ক্লোজিং বক্তব্য থাকে সামগ্রিকভাবে। ধন্যবাদ। আমাদের আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং বর্তমান যে প্রেক্ষাপট, আমরা আজকে সেই 1999 সালে যখন আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা দেওয়া হয়, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 21 বছর, 21শে ফেব্রুয়ারি 21 বছর পার হয়ে আমরা 22-এ পদার্পণ করেছি। এবং আমরা এটা যা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা হয়তো ওই আশানুরূপ যে আশা নিয়ে এই মাতৃভাষাকে, বাংলা ভাষাকে মাতৃভাষা আমরা মর্যাদা, আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছি, সেটা আমরা এখনো সন্তুষ্ট না যে পর্যায়ে আমরা আছি। আমরা চাই আমাদের প্রতিটি দপ্তরে, প্রতিটি পদক্ষেপে যেন আমরা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। আন্তর্জাতিকভাবে অনেক ক্ষেত্রে তো হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা আরো বেশি, আমাদের ভূমিকাকে আরো প্রাধান্য দিতে হবে। রাজু ভাই, আপনার কাছ থেকে। পরিবার থেকে সমাজের সর্বক্ষেত্রে আমাদের ভাষা ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, বাংলায় প্রায় দিতে হবে। পাশাপাশি আমি যখন শুধু বাংলা সীমাবদ্ধ নই, আবার আন্তর্জাতিক ভাষা ইংরেজি, সেটাও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের গুরুত্ব দিতে হবে। শুধু বাংলা শিখলে হবে না, বাংলাটা যেটা অ্যাডভোকেট এনাম বলেছেন দেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সেটি করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই পরিবার নিকট আমাদের দায়বদ্ধ রয়েছে, রাষ্ট্রের রয়েছে। যদি পরিবারে আমি দায়িত্ব পালন করি, সমাজে পালন করবো, রাষ্ট্রও পালন করব, সেক্ষেত্রে আমাদের সবারই দৃষ্টি, রাষ্ট্রের দৃষ্টি, মানে বাংলা এবং ইংরেজি দুটোকেই ভালোভাবে শেখার একটা চ্যালেঞ্জ হবে আমাদেরকে, সামনের দিনে আছে। এবং এই ক্ষেত্রে এনাম ভাই, যেমন এখনকার স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা, আপনি কয়েকটা প্রসঙ্গে তরুণ প্রজন্মের কথা বলেছেন অনেকবারই, যে তরুণ প্রজন্মের প্রতিনিধি, তারা কতটা নিজেদেরকে প্রস্তুত করছে আগামী দিনের জন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে? বাংলা ভালোভাবে বলতে পারছে, ইংরেজি ভালোভাবে শিখছে কিনা? এখানে একটা দুঃখজনক ব্যাপারও আছে। আমরা দেখেছি যে যারা ইংলিশ মিডিয়াম কেন্দ্রিক লেখাপড়া করছে তাদের জন্য একটু এই সমস্যাটা বেশি হচ্ছে। আর যারা তারা আবার ইংরেজিতে ভালো, হ্যাঁ, সেখানে অনেকেই ভালো।
আর যে যারা বাংলা মাধ্যমে লেখাপড়া করছে তারা আবার হচ্ছে বিভিন্ন আমরা বলছিলাম যে আরজে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন বা কিশোর যুবক যারা আছে তাদেরকে খুব বেশি টানে। যেহেতু তাদেরকে খুব বেশি টানে, এই ক্ষেত্রে যারা এটা পরিচালনা করেন আরজে যারা পরিচালনা করেন তাদেরকে এখানে একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে, যাতে যেহেতু তারা তাদেরকে ফলো করে অনুসরণ করে, তাহলে আমরা যারা অনুসরণ করে এই যে একটা বিশাল কিশোর যুব সম্প্রদায় তাদেরকে যেন আমরা সঠিক গাইডলাইনটা দিতে পারি সেটি। এবং সবশেষে আপনি বাংলাদেশের গণতন্ত্র রাজনীতি নিয়েও অনেকগুলো কথা বলেছে যে ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে, বা আপনারা যারা প্রকৃত রাজনীতিবিদ ছিলেন আপনার কাছ থেকে লাস্ট একটা সেন্টেন্স নিয়ে শেষ করব। সর্বশেষ যেই কাশি সংস্কার বলেন, উন্নতি বলেন, সব কিছুই হবে কিন্তু রাজনীতিবিদ হাত দিয়ে হবে, এবং রাজনীতি যারা করেন তারা অনেক ত্যাগ স্বীকার করেন। সুতরাং এই রাজনীতিবিদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশ। সুতরাং আজকে যারা আমাদের সব দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অতীতে ফিরে যেতে হবে 15 বছর আগে। যে ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম সে ত্যাগটা ধারণ করতে হবে। ব্যবসা বাণিজ্য অবশ্যই, শিল্পে আমরা অবশ্যই অধিকার থাকবে। ইকবাল হোসেন রাজু এবং অ্যাডভোকেট এনামুল হক দুজনকেই ধন্যবাদ আজকে আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে টিওয়ানকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।